দর্শক, নতুন সরকার আসতে এখনো 2-3 দিন যখন বাকি, তখন নতুন সরকারের উপরে অলরেডি চাপ সৃষ্টি করা শুরু হয়েছে এবং বিদেশি চাপ তৈরি হয়েছে। কমনওয়েলথ থেকে নতুন চাপের খবর আসলো এবং কমনওয়েলথ বলছে আওয়ামী লীগ সহ সবার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে। নির্বাচন পর্যবেক্ষণ মিশন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে নতুন সরকারের কাছে সুপারিশ করেছে। $1500 কোটি জ্বালানি কিনতে হবে ইউএসএ থেকে। এই যে গ্যাসের আপনারা সিলিন্ডার গ্যাসের দাম বুঝতে পারছেন, এটাকে পিটারাসের কাছে কেনা। বছরে $350 কোটি কৃষি পণ্য আমদানি করতে হবে। নিশ্চিত সম্ভবত হতেই হয় যে এই খবর একরকম নিশ্চিত করে আমার দেশ পত্রিকা বলছে যে এ দুজনের বাইরে যে দুজনকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে বিএনপি নিচ্ছে, তার মধ্যে একজন আইন উপদেষ্টা আসিফ নজরুল। জুলাই সনদ বাস্তবায়নে বাধ্য নয় বিএনপি, বাতিল হচ্ছে গণভোট। এদিকে হাসিনাকে ফেরাতে তারেক রহমানের সাথে দেখা করতে দেশে ফিরছে জয়। বাংলাদেশের বিদ্যমান সংবিধানে গণভোটের কোনো বিধান নেই, সেই কারণে এই গণভোট ছিল সম্পূর্ণ অবৈধ। অন্তর্বর্তী সরকার সংবিধান মেনে চলার এবং সংবিধান রক্ষার নামে শপথ নিয়েছিল, অথচ গণভোট আয়োজনের মাধ্যমে তারা নিজেদের শপথই ভঙ্গ করেছে। বিএনপি 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এই সাংবিধানিক ক্ষমতা বলে বিএনপি শুধু জুলাই সনদকে প্রত্যাখ্যান নয়, বরং চাইলে অন্তর্বর্তী সরকারের সকল অবৈধ কার্যক্রমকেও অসাংবিধানিক ঘোষণা করতে পারে। এই হ্যানা ভোটের যে কাগজগুলো তারা তৈরি করেছে, এটা কোনো আইনগত ভিত্তি নেই, আদালতে গেলে এটা বাতিল হয়ে যাবে। গতকালকে ভোটে জেতার পরে যারা 2/3 মেজরিটি পেয়েছেন, তার কাছ থেকে একজন নেতার বক্তব্য অলরেডি এসেছে আলোচনার সময়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো ইতিমধ্যেই আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন, তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে আগামী মঙ্গলবার শনিবার সন্ধ্যায় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কারিজ মওলা BDNews24.com-কে তথ্য জানিয়েছেন। একই দিনে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে বলে আরেক কর্মকর্তা জানিয়েছেন। সেজন্য প্রস্তুতি শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সেটি হলে বুধবার থেকে অফিস শুরু করবে নতুন সরকারের মন্ত্রীরা। ল্যান্ডস্লাইড বিক্রি পাওয়ার পরপরই তারেক রহমানকে প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা আর শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং তার বিচার নিয়ে। বিদেশি সাংবাদিকদের প্রশ্নের জবাবে অবশ্য তারেক রহমানের জবাব ছিল বেশ কৌশলী। তিনি বলেছেন, এটি নির্ভর করবে আইনি প্রক্রিয়ার উপর। এর মধ্যে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষণ মিশন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে নতুন সরকারের কাছে সুপারিশ করেছে। একই রকম সুপারিশ জমা দেবে ইউরোপীয় ইউনিয়ন বা ইউ পর্যবেক্ষণ মিশন। সূত্রগুলো বলছে, ভোটের আগে থেকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তোলার বিষয়ে আন্তর্জাতিক পক্ষগুলোর যে চাপ ছিল সেটি নিয়ে এখন ভাবতে হচ্ছে বিএনপিকে। তবে কোন প্রক্রিয়ায় আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তোলা হবে সেটি নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না হলেও শিগগিরই বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়ার পথে হাঁটতে পারে নতুন সরকার। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক। সিপির মুখপাত্র এবং কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, বিএনপির সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের কার্যক্রম শুরু হচ্ছে। 1.5 বছর ধরে বন্ধ থাকা আওয়ামী লীগের পার্টি অফিস বিএনপি নেতাকর্মীরা খুলে দিচ্ছেন। এক্ষেত্রে স্পষ্ট বোঝা যায় আওয়ামী লীগের সঙ্গে এক ধরনের গোপন আতাতের মাধ্যমে তারা জয়লাভ করেছে। 13 ফেব্রুয়ারি রাতে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনী ফলাফল পর্যালোচনা ও দলীয় অবস্থান নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন কথা বলেন এনসিপির মুখপাত্র। এর ঠিক একদিন পরে ঢাকার গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উড়িয়েছে 7-8 জনের একটি দল। তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সালাম জানান। শনিবার দুপুরের পর 7-8 জনের ওই দলটি আওয়ামী লীগের কার্যালয় ভবনের সামনে আসে, যে ভবনে বছর ধরে ধরে ঝুলতে দেখা গেছে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট লেখা একটি ব্যানার। ঘটনাস্থলের পাশের ফুটপাতের একজন ব্যবসায়ী বলেন, একদল লোক জাতীয় পতাকা নিয়ে এসে বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্যে সালাম জানায়। পরে তারা পতাকাটি বিদ্যুতের একটি খুঁটির সঙ্গে বেঁধে রেখে চলে যান। গত বছরের 5ই আগস্ট গণ আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর গুলিস্তানে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কার্যালয়ে ছাত্র জনতা রোশনালে পড়ে। তছনছ করার পর আগুন দেওয়া হয় 10 তলা ভবনটিতে। এরপর থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এই ভবনে ময়লা আবর্জনার স্তূপ চলছে। ভাসমান মানুষের নেশার আড্ডা জমতে এখানে। কেন্দ্রীয় কার্যালয় ছাড়াও রাজধানীর তেজগাঁয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয় ও ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। তখন থেকে এই 3 ভবন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। গত 18 মাস ধরেই সারা দেশের আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোর কার্যালয়গুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বিশেষ করে গত বছরের মে মাসে নিষেধাজ্ঞা আরোপ করার পর দলটির নেতাকর্মীরা কার্যত লুকিয়ে বা গোপনে সাংগঠনিক তৎপরতা চালাচ্ছে। নিষেধাজ্ঞার কারণে দলটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও ছিল না। দেশীয় আন্তর্জাতিক মহল থেকে বড় একটি রাজনৈতিক দলের উপর নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টি নিয়ে নানা ধরনের আপত্তি ছিল। এমনকি জাতিসংঘ তাদের রিপোর্টেও কোনো দলকে নিষেধাজ্ঞা না দেওয়ার পরামর্শ দিয়েছিল। কমনওয়েলথ
নির্বাচনের আগে বেশ কয়েকবার এ নিয়ে সরকারের সাথে কয়েক দফা বৈঠক করেছে। রিকনসিলিয়েশনের জন্য উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা এবং সাবেক প্রধান বিচারপতিকে দক্ষিণ আফ্রিকা নিয়ে গিয়েছিল সংস্থাটির নির্বাচন পর্যবেক্ষক টিম ভোটের আগেও সরকারের সাথে এ নিয়ে কথা বলেছিল। নির্বাচন পর্যবেক্ষণ শেষে কমনওয়েলথ টিম নতুন সরকারের কাছে এ ব্যাপারে সুপারিশ করেছে। তাদের সুপারিশে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা উচিত। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এক রিপোর্টে বলা হয়েছে, প্রতিনিধি দলটি জানায়, নতুন সরকারের প্রতি আমাদের সুপারিশ থাকবে ভবিষ্যতে আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা। একই ধরনের সুপারিশ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন বা ইউ পর্যবেক্ষণ মিশন। তাদের দৃষ্টিতে অংশগ্রহণমূলক নির্বাচনের ক্ষেত্রে সমাজের সব প্রতিনিধিশীল গোষ্ঠীর অংশগ্রহণই মুখ্য বিষয়। শনিবার সংবাদ সম্মেলনে সংস্থাটি বলেছে, একটি নির্বাচন অংশগ্রহণমূলক হলো কিনা তা শুধু ভোটের হার দিয়ে বোঝায় না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে কমনওয়েলথ ও ইউ উভয়ের বক্তব্য একত্রে পড়লে একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে। সেটি হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে বিরোধী কণ্ঠকে দমন করে রাষ্ট্রযন্ত্রকে দলীয় স্বার্থে ব্যবহার করে কোনো নির্বাচনী প্রকৃত অর্থে গণতান্ত্রিক হতে পারে না। ভোট কেন্দ্রে ব্যালট পড়লে যদি রাজনৈতিক প্রতিযোগিতার মাঠ অসম হয়, তবে সেই ভোট কেবল সংখ্যার খেলা, জনগণের প্রকৃত রায় নয়। ভূমিদাস বিজয়ের পর তারেক রহমানকেও আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিষয়ে বিদেশি সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে হয়। শনিবার বিকেলে রাজধানী হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর প্রশ্নে এটি আইনি প্রক্রিয়ার উপর নির্ভর করে বলে উত্তর দেন তারেক রহমান। বিদেশি এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশের মানুষের মধ্যে যেখানে আওয়ামী লীগের অনেক সমর্থক রয়েছে, সেই বিবেচনায় সমস্যার সমাধান বা মিটমাটের জন্য পরিকল্পনা কি? এমন প্রশ্নের উত্তরে নতুন সম্ভাব্য প্রধানমন্ত্রী বলেন, এর সমাধান আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমে হবে। সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়, বিএনপি সরকার শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির মামলা চালিয়ে যাবে কিনা। এমন প্রশ্নের কোনো উত্তর দেওয়া হয়নি। আন্তর্জাতিক অপরাধ আদালতের রায় বা সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এটি বিচার বিভাগের বিষয়। আন্তর্জাতিক অপরাধ আদালতের বিষয় বিচার বিভাগকে নির্বাহী এবং আইনি সভার কাছ থেকে আলাদা রাখার কথা বলেন তিনি। সূত্রগুলো বলছে, 3টি দেশের রাষ্ট্রদূত, বেশ কয়েকটি বিদেশি সংস্থা ভোটের আগে তারেক রহমান এবং বিএনপির শীর্ষ নেতাদের সাথে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিষয়ে কথা বলেছেন। প্রশ্ন হলো, জাতীয় ও আন্তর্জাতিক চাপে যদি দলটি নিষেধাজ্ঞা তুলতে হয়, তাহলে কোন প্রক্রিয়া আগাবে নতুন সরকার? সূত্রগুলো বলছে, এক্ষেত্রে বিএনপির বেশিরভাগ শীর্ষ নেতৃবৃন্দ আইনি পথেই হাঁটতে চায়। সন্ত্রাস বিরোধী আইনের দোহাই দিয়ে অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল, অথচ আইনটিতে দলের কার্যক্রম নিষিদ্ধের কোনো বিধানই ছিল না। সেজন্য নতুন সরকার আদালতের মাধ্যমে এর সুরাহা করতে চায়। কারণ যেহেতু আইনে এ ধরনের বিধান নেই, তাই আদালতের রায় আওয়ামী লীগের পক্ষে যাওয়ার সম্ভাবনা বেশি। তবে বিএনপির একাধিক নেতা বলেছেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সূত্রগুলো বলছে, আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পাশাপাশি শেখ হাসিনার বিচারের বিষয়টি নিয়ে নতুন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে দ্রুত। কারণ বিষয়টিতে ভারতের সাথে বাংলাদেশের নতুন সরকারের সম্পর্ক অনেকখানি জড়িত। তাছাড়া আওয়ামী লীগের বহু নেতাকর্মীর বিরুদ্ধে মামলা আছে, বেশিরভাগ নেতাকর্মী পলাতক। তাদের বিরুদ্ধে হরে দরে হওয়া মামলাগুলো পর্যালোচনা করে ব্যবস্থা নিতে হবে। বিএনপির একটি সূত্র বলছে, কমনওয়েলথের সুপারিশে খুব তাড়াতাড়ি বিএনপি রিকনসিলিয়েশনের উদ্যোগ নিতে পারে। সেক্ষেত্রে নতুন সরকার নিরপেক্ষ সিনিয়র আইনজীবীদের পরামর্শ নিতে পারে দ্রুত। এখন এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আবার। দর্শক, একদিন পরে অর্থাৎ আগামী পরশুদিন এই সরকার শেষ করছে তার দায়িত্ব এবং নতুন সরকার আসছে। 17 তারিখে সকাল 10টায় সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান হবে। এরপর বিকেল 4টায় মন্ত্রিপরিষদ অর্থাৎ সরকারের শপথ হবে। প্রধানমন্ত্রী শপথ নেবেন এবং তারপরে মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ নেবেন। মজার ব্যাপার হচ্ছে যে এই শপথ, সরকারের যে শপথ, সেই শপথ অনুষ্ঠানে একটা বৈচিত্র্য আনার চেষ্টা করা হয়েছে। বৈচিত্র্যটা শুনতে ভালো লাগে, দেখতে ভালো লাগবে হয়তো, কিন্তু এত বছরের রেওয়াজটা ভেঙে দেওয়া হলো কোন চিন্তা মাথায় নিয়ে? রেওয়াজটা কি? সাধারণত সরকারের যে শপথ, সেই শপথ হয় বঙ্গভবনে। বঙ্গভবনের দরবার হলে শপথ হয়। বঙ্গভবনের দরবার হলে এবার শপথ হবে না, শপথ হবে উন্মুক্ত খোলা আকাশের নিচে। খোলা আকাশের নিচে রোদ পোহাবে সংসদ সদস্যরা, তারা রোদ পোহাবেন এবং তারা মন্ত্রী হিসেবে শপথ নেবেন, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। তাহলে শপথ পড়াবেন কে? সেটাও কি রাষ্ট্রপতিকে অ্যাভয়েড করা হবে? সেটা কি প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস শপথ পড়াবেন সরকার প্রধান হিসেবে? নাকি 17 তারিখের আগেই এই রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হবে, সরিয়ে দিয়ে নতুন রাষ্ট্রপতি আসবেন, তার অধীনে এই শপথটা হবে? অনেকগুলো প্রশ্নের উত্তর জানা যাবে এই ভিডিওতে। তবে একটা উত্তর তো জানিয়ে দিলাম, শপথ হবে খোলা আকাশের নিচে। কিন্তু সেটা কোথায়? চলুন একটু জেনে নিই এই ভিডিওতে শপথ নিয়ে কি কি নাটক অপেক্ষা করছে এবং এটা হলো কাদের কথাই বলে মনে হতে পারে, এই সিদ্ধান্ত কাদের কথাই নেওয়া হতে পারে, সেই আলোচনায় করবো এই ভিডিওতে। থাকবেন বলে নতুন সরকার শপথ নিতে চলেছে 17 তারিখে, অর্থাৎ মাঝখানে কালকে দিনের বাদে 17 তারিখে শপথ নিতে চলেছে এবং 17 তারিখে বিকেল 4টায় শপথ অনুষ্ঠান হবে। সকাল 10টায় এমপিরা শপথ নেবেন, কিন্তু শপথ কে পড়াবেন এমপিদের সেটা এখনো নিশ্চিত নই আমরা। হয়তো প্রধান বিচারপতি শেষ পর্যন্ত পড়াবেন, যেহেতু
সংসদের স্পিকার নেই, কিন্তু সংসদের স্পিকার নেই, সরকার যখন প্রথম অধিবেশনে যাবে তখন সেই অধিবেশনে কে সভাপতিত্ব করবেন সেই প্রশ্নের কিন্তু এখন পর্যন্ত কোনো সমাধান আমরা খুঁজে পাইনি। সংবিধান অনুযায়ী আগের স্পিকার অথবা ডেপুটি স্পিকারকে সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করতে হবে, তারপরে তার সভাপতিত্বে নতুন স্পিকার নির্বাচিত হবেন, এরপরে নতুন স্পিকার সভাপতিত্ব করবেন। অর্থাৎ 1 ঘন্টা কিংবা আধা ঘন্টার জন্য হলেও পুরনো স্পিকার কিংবা ডেপুটি স্পিকারকে সংসদে আনতেই হবে, কোনো বিকল্প নেই। সংবিধান কোনো বিকল্পের কথা বলছে না। এখন যদি বর্তমান সরকার সংবিধান ভায়োলেট করতে চায় সেটা ভিন্ন কথা। যেমন রেওয়াজ এবার ভেঙে ফেলছে সরকার, শপথ হবে উন্মুক্ত স্থান। উন্মুক্ত স্থানটা কোথায়? প্রধান উপদেষ্টার ইদানিং সব থেকে পছন্দের যে জায়গা সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, সেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উন্মুক্ত জায়গায় শপথ হবে, যেখানে কিনা জুলাই সনদ স্বাক্ষর, জুলাই ঘোষণাপত্র দেয়া, এই ব্যাপারগুলো আমরা দেখেছিলাম। এবং যে জায়গায় দক্ষিণ প্লাজার পাশে মানিক মিয়া এভিনিউতে যে জায়গায় এনসিপির জন্ম হয়েছিল। এই রেওয়াজটা কি তাহলে ভাঙা হলো এনসিপি এবং জামাতের পরামর্শে, যারা বঙ্গভবনের দরবার হলে যেতে চায় না, যারা বঙ্গভবনটাকেই এখন মানে প্রথম শপথ যেহেতু তারা নিয়েই ফেলেছে, মানে এই প্রথম শপথ বলতে এই নতুন যে সংসদ সদস্যরা শপথ নেবেন তার মধ্যে তো নাহিদ ইসলাম আছেন। নাহিদ ইসলাম এর আগে রাষ্ট্রপতির কাছে শপথ একবার নিয়েছেন, সুতরাং বিপ্লবী সরকার গঠন করার স্বপ্নটা হয়নি, রাষ্ট্রপতিকে অ্যাভয়েড করতে পারেননি। এখন কি তাদের পরামর্শে শেষ বেলায় এসে একটা চমক দেওয়ার জন্য তাদের পরামর্শেই সরকার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বঙ্গভবনের দরবার হলের রেওয়াজ ভেঙে শপথের আয়োজন করছে? এই প্রশ্নটা আসবে। মোটামুটি নিশ্চিত করেই বলা যায় যে এনসিপি জামাতের পরামর্শেই সরকার এই কাজটা করছে, এবং শেষ বেলা সরকারের শপথের ব্যাপার পর্যন্তও হয়তো সরকার এনসিপি কিংবা জামাতের মতামত কিংবা তাদের কথাকে প্রাধান্য দিয়ে একটা সিদ্ধান্ত নিতে চলেছে। কি বলছে গণমাধ্যম চলুন একটু জেনে দেখি। ডেইলি স্টার বলছে শপথ হবে খোলা আকাশের নিচে, এটা তো বলছেই। চিরাচরিত নিয়ম অনুযায়ী মন্ত্রিসভার শপথ দরবার হলে হয়, কিন্তু এবার হবে না। প্রধান উপদেষ্টার কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের একাধিক সূত্র ডেইলি স্টারকে নিশ্চিত করেছে দক্ষিণ প্লাজায় হবে, সংসদের দক্ষিণ প্লাজায় হবে। মঙ্গলবার সকাল 10টার দিকে সংসদ সদস্যদের এবং বিকেল 4টার দিকে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হওয়ার জন্য সময় নির্ধারণ করে ফেলা হয়েছে, অর্থাৎ এটা ফাইনাল। রীতি অনুযায়ী সংসদ সদস্যদের শপথ জাতীয় সংসদ ভবনে এবং মন্ত্রিসভার শপথ বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত হতো। এবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে যাওয়া দল বিএনপির পছন্দ অনুযায়ী সংসদ ভবনে শপথ অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে, স্বাধীনতার পর এ পর্যন্ত হওয়া সব সরকারের শপথ বঙ্গভবনে অনুষ্ঠিত হয়েছে। শপথ অনুষ্ঠানের আয়োজনের সঙ্গে যুক্ত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের খুব বেশি আনুষ্ঠানিকতা নেই এটা বলেছেন। এখানে আলাদাভাবে অতিথিদের আমন্ত্রণ জানানো বা আপ্যায়নের ব্যবস্থা করতে হয় না। মন্ত্রিসভার শপথে দেশি বিদেশি অতিথিদের আমন্ত্রণ, তাদের আপ্যায়ন, পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ অনুষ্ঠান পরিচালনা সহ নানা ধাপের কার্যক্রম করতে হয়। শেষ মুহূর্তে এ ধরনের সিদ্ধান্ত হওয়ায় শপথ অনুষ্ঠানের আয়োজনের বিভিন্ন পর্ব নিয়ে নতুনভাবে পরিকল্পনা সাজাতে হচ্ছে বলেও মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। কিন্তু মন্ত্রণালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়নি যে সরকারের এবং মন্ত্রিপরিষদের শপথ কে পড়াবেন, সেখানেও কি রাষ্ট্রপতিকে অ্যাভয়েড করা হবে? ডেইলি স্টার বলছে যে বিএনপির পছন্দ অনুযায়ী সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এটা হচ্ছে। এটা কতটা বিশ্বাসযোগ্য হতে পারে যে বিএনপির মতো একটা ঐতিহ্যবাহী দল পুরো রেওয়াজটা ভেঙে দেবে, যে বিএনপির অবস্থানের কারণেই রাষ্ট্রপতিকে সরিয়ে দিয়ে সাংবিধানিক শূন্যতা তৈরি করতে পারেনি এই সরকার। মূলত বিএনপির বাধার কারণেই বর্তমান যিনি রাষ্ট্রপতি তাকে সরিয়ে দিতে পারেনি অনেক চেষ্টা করেও এই সরকার। সেই বিএনপি কি বলবে যে এতদিনের রেওয়াজ ভেঙে ফেলে, বঙ্গভবনের দরবার হলের রেওয়াজ ভেঙে ফেলে ওপেন জায়গায় এরকম একটা আয়োজন? আর ওপেন জায়গায় এরকম একটা আয়োজন আমরা জানতে পারছি বিভিন্নভাবে 13 থেকে 17টা দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হচ্ছে, সেখানে ভারত, চীনের রাষ্ট্রপ্রধানরা পর্যন্ত রয়েছেন। আর সেই রাষ্ট্রপ্রধানদের যখন দাওয়াত করা হচ্ছে তখন তাদের সেফটি সিকিউরিটির ব্যাপারও তো অনেক বড় একটা ব্যাপার। সেখানে এরকম খোলা মাঠে, খোলা জায়গায় এই আয়োজনটা কতটা নিরাপদ, বহির্বিশ্বের রাষ্ট্রপ্রধানদের জন্য কতটা নিরাপদ, সেই প্রশ্নও তো আসে। এটা কি সত্যিই বিএনপির সিদ্ধান্তে হচ্ছে, বিএনপির পছন্দে হচ্ছে? আমি ব্যক্তিগতভাবে কনফিউজ। তবে এটা অন্তত নিশ্চিত করছে ডেইলি স্টার যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় 17 তারিখ বিকেল 4টায় সরকারের শপথ হচ্ছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, শপথ কে পড়াচ্ছেন? মহামান্য রাষ্ট্রপতি, নাকি শেষ বেলায় চমক দেখাবেন ডক্টর ইউনূস? সমস্ত প্রথা, সমস্ত রেওয়াজ, সমস্ত নিয়ম কানুন ভেঙে তিনিই পড়াবেন শপথ, এমনটা কি হবে? দর্শক, আপনার কি মনে হয় জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ইতিহাসের সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য এরই মধ্যে ধন্যবাদ পেয়ে গেছেন প্রধান উপদেষ্টা। নির্বাচনের দিন মানুষের প্রাণ যায়নি, হয়নি বড় কোনো সংঘাত, অথচ মানুষ ভেবেছিল রীতিমতো কেয়ামত নেমে আসতে পারত এই নির্বাচনে। সব প্লট প্রস্তুতি ছিল, ধ্বংসের খবর প্রচারের জন্য সব ধরনের প্রস্তুতি রাখা ছিল গণমাধ্যমগুলোতেও। অথচ কি শান্তিপূর্ণ একটা দিন গেল, কিন্তু দিন কাটতে না কাটতেই আসতে থাকে অশান্তি, সংঘর্ষের খবর। জামায়াত অভিযোগ করলো তাদের নেতাকর্মীদের উপর রীতিমতো হামলে পড়েছে বিএনপির নেতাকর্মীরা। শুধু তাই নয়, জামায়াতের আমির অভিযোগ করলেন নির্বাচনে কারচুপি, ঘষা মাজা হয়েছে। হুমকি দিলেন যদি এসব অনিয়ম এবং হামলার বিচার বা প্রতিকার না পাওয়া যায় এবং তাদের বাধ্য করা হয়, তবে তারা রাজপথে নামতে বাধ্য হবেন। আমাদেরকে যদি বাধ্য করা হয় তাহলে রাজপথেও আমরা নামব। শুধু জামায়াতের আমিরই নন, এমন কথা শোনা গেল জামায়াত জোটের অন্যতম দল এনসিপির প্রধান নেতা নাহিদ ইসলাম সার্জিসদের কণ্ঠেও।
তারা বললেন, বিপ্লবের পর যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ রাস্তায় নেমেছিল সেই আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ হতে দেওয়া হবে না। সার্জিস আলম তো সরাসরি বলে দিলেন, যারা বিজয়ী হয়ে নব্য স্বৈরাচার হওয়ার স্বপ্ন দেখছেন তাদের সেই সুযোগ দেওয়া হবে না। প্রয়োজনে কাল থেকেই আবার রাজপথ হবে তাদের ঠিকানা। এখন তারা আরেকটা স্বৈরাচার কায়েম করবে, নব্য স্বৈরাচার হবে, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটা কথা বলতে চাই, প্রয়োজন হলে আমরা কালকে থেকে আবার রাজপথে নামবো। পঞ্চগড়ের গুঞ্জরমারি বাজারে জামায়াত নেতার বাড়িতে হামলার পর সার্জিসের এই রণংদেহী মূর্তি বলে দিচ্ছে, পানি অনেক দূর গড়িয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের দুই কারিগর নাহিদ ও সার্জিস এখন স্পষ্টতই বিএনপির বিপরীতে অবস্থান নিচ্ছেন। তাদের অভিযোগ, আওয়ামী লীগ যেভাবে ভোট ডাকাতি করত ঠিক সেই কায়দায় কেন্দ্র দখল আর রেজাল্ট শিট ঘষামাজা করে 11 দলীয় জোটের নিশ্চিত বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। বিশেষ করে মাওলানা মামুনুল হক, ঢাকা 8 এবং জামায়াতের সেক্রেটারি জেনারেলের আসনের ফলাফল নিয়ে যে নাটক হয়েছে তা মেনে নিতে পারছেন না তারা। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এখন ডাবল স্ট্যান্ডার্ডের প্রশ্ন তুলছেন। তিনি সোজা সাপটা জানতে চেয়েছেন, নাসিরউদ্দিন পাটোয়ারির ক্ষেত্রে যে আইন, মাওলানা মামুনুল হকের ক্ষেত্রে সেই আইন কেন কাজ করলো না? এক দেশে কি দুই আইন চলবে? নাসিরউদ্দিন পাটোয়ারির ওখানে যে কারণে অন্য একজন প্রার্থীর পক্ষে ব্যালট অ্যাকসেপ্ট করা হয়েছে, ঠিক একই কারণ বিদ্যমান থাকা সত্ত্বেও মাওলানা মামুনুল হক সাহেবের পক্ষে এটা অ্যাকসেপ্ট করা হয়নি। তো এক দেশে কি দুই আইন চলবে? ঢাকা 15 আসনে 20,000 ভোটে এগিয়ে থেকেও ফলাফল না পাওয়া কিংবা ঢাকার 17 আসনে রেজাল্ট শিটে ওভাররাইটিং করে 5,000 ভোট কমিয়ে দেওয়ার যে অভিযোগ জামায়াত তুলেছে তা যদি সত্যি হয় তবে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা বড় ধরনের প্রশ্নের মুখে পড়বে। জামায়াতের দাবি, অন্তত 10% ভোট কারচুপি করে তাদের বিজয় ঠেকানো হয়েছে। ঋণ খেলাপিদের তথ্য গোপন করে নির্বাচনে অংশ নিতে দেওয়ার যে অভিযোগ তারা নির্বাচন কমিশনের দিকে ছুড়ে দিয়েছে তার সুরাহা না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংঘর্ষের খবর আসছে। গত 2 দিনে দেশের অন্তত 20 জেলায় বিএনপি জোট এবং জামায়াত জোটের কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। কোথাও কোথাও নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয়েছে, কোথাও আবার পরাজিত প্রার্থীর সমর্থকদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই যে বিজয় উৎসবের নামে প্রতিহিংসার আগুন জ্বলছে, এটি এখন বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। তারেক রহমান নির্বাচনে জিতে যে বার্তা দিচ্ছেন, তৃণমূলের কর্মীরা তার উল্টো পথে হাঁটছেন বলে মনে করছেন অনেকে। ওদিকে আবার কুমিল্লায় হাসনাত আব্দুল্লাহ সমর্থকদের বিরুদ্ধে পরাজিত দলের উপর হামলার অভিযোগ উঠেছে। অর্থাৎ সেই আগের সংস্কৃতি, যে সংস্কৃতি বদলানোর জন্য এত রক্ত, এত পরিশ্রম। যা হোক, নির্বাচনের আগে যে সংহতির কথা বলা হয়েছিল, ভোটের ফলাফল আসার সাথে সাথেই তা যেন কর্পূরের মতো উড়ে যাচ্ছে। এসব যদি আটকানো না যায়, এই অস্থিতিশীলতা যদি দীর্ঘস্থায়ী হয়, তবে দেশের পরিণতি হবে ভয়াবহ। অর্থনৈতিক মন্দা আর রাজনৈতিক অস্থিরতার মাঝে নতুন করে রাজপথে সংঘাত শুরু হলে বিদেশি বিনিয়োগ আর আন্তর্জাতিক সমর্থন হারাবে বাংলাদেশ। সবচেয়ে বড় শঙ্কা তৈরি হয়েছে বিএনপির শপথ গ্রহণ নিয়ে। নির্বাচনের ফলাফল নিয়ে অভিযোগ, জামায়াতের রাজপথে নামার হুমকির মুখে বিএনপি কবে নাগাদ শপথ নিতে পারবে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। একদিকে জামায়াত এবং 11 দলীয় জোট ফলাফল বর্জনের হুমকি দিচ্ছে, অন্যদিকে নির্বাচন কমিশনে জমা পড়ছে শত শত অভিযোগ। এই আইনি এবং রাজনৈতিক লড়াই শেষ না হওয়া পর্যন্ত যদি শপথ ঝুলে থাকে, তবে তা হবে বিএনপির জন্য এক বিরাট ধাক্কা। 17 বছর পর ক্ষমতায় যাওয়ার যে স্বপ্ন তারা দেখছে, তা হাতের কাছে এসেও ফসকে যাওয়ার উপক্রম হতে পারে। যদি জামায়াত শেষ পর্যন্ত বড় আন্দোলনে নামে, তবে অন্তর্বর্তী সরকারের পক্ষেও ক্ষমতা হস্তান্তর করা কঠিন হয়ে পড়বে। আর এই পুরো সংকটের সবচেয়ে বড় সুবিধাভোগী হতে পারে আওয়ামী লীগ। তারা এখন তককে তককে আছে। বিএনপি ও জামায়াতের এই গৃহদাহ আওয়ামী লীগের জন্য শাপে বর। তারা বিশ্ব দরবারে প্রচার করার সুযোগ পাবে যে তাদের ছাড়া এই দেশে গণতন্ত্র মানেই বিশৃঙ্খলা আর রক্তপাত। ভোটে কিছু অনিয়মের খবরে এরই মধ্যে মতামত জানিয়েছে আওয়ামী লীগ। শেখ হাসিনাও কথা বলেছেন এই বিষয়ে। আওয়ামী লীগ সরাসরি মাঠে নেই, কিন্তু তারা ঘরোয়া রাজনীতিতে আবারও প্রাসঙ্গিক হওয়ার জন্য এই সুযোগটিকেই বেছে নিতে পারে। যদি জামায়াত ও বিএনপি একে অপরকে রাজপথে প্রতিহত করতে শুরু করে, তবে আওয়ামী লীগের জন্য মাঠ পরিষ্কার হয়ে যায়। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান হয়তো ভেবেছিলেন নির্বাচনের বৈতরণী পার হয়ে গেলেই তিনি নাকে তেল দিয়ে নিশ্চিন্তে দেশ পরিচালনা করবেন, কিন্তু বর্তমান পরিস্থিতি বলছে ভিন্ন কথা। জামায়াতের এই রণহুঙ্কার আর আন্দোলনের আলটিমেটাম তার জন্য অশনি সংকেত। তিনি যদি তৃণমূলের এই প্রতিহিংসা দমাতে না পারেন এবং জামায়াতের তোলা কারচুপির অভিযোগগুলো গুরুত্ব দিয়ে না দেখেন, তবে তাকে এক অস্থির শাসনকাল মোকাবেলা করতে হবে। রাজপথ যার দখলে থাকে, রাজনীতি শেষ পর্যন্ত তার হাতেই যায়। এটাই বাংলাদেশের ইতিহাস। জামায়াত ও তার ছাত্রনেতারা যদি আবারও রাজপথে নামে, তবে সেই উত্তাল ঢেউ সামলানো বিএনপির জন্য কঠিন হয়ে পড়বে। যেখানে অতি শক্তিশালী আওয়ামী লীগও টিকে থাকতে পারেনি, সেগুলো ঠেকাতে যদি শক্তি প্রয়োগ করতে হয়, তবে নব্য ফ্যাসিবাদের তকমা নিয়ে ক্ষমতা শুরু করাটা হবে দলটির জন্য আত্মঘাতী। তবে শেষ পর্যন্ত বল এখন নির্বাচন কমিশনের কোর্টে। জামায়াত ও 11 দলীয় জোট যে সুনির্দিষ্ট অভিযোগগুলো দিয়েছে, তার সুরাহা কমিশন কিভাবে করে তার উপরই নির্ভর করছে আগামীর বাংলাদেশ। যদি কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে ব্যর্থ হয় এবং জামায়াত রাজপথে নেমে পড়ে, তবে দেশ আবারও এক অনিশ্চিত গন্তব্যের দিকে যাত্রা করবে। শান্তি নাকি রাজপথের সংগ্রাম, বাংলাদেশ এখন সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। তবে সব কালো ছায়া দূর করে আলোর পথে ফিরুক প্রিয় বাংলাদেশ, এটাই চাওয়া হোক সবার। তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন।
পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নিউজে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।